আমরা আজকে যে বিষয়টা পঠন পাঠন করব, অস্ত্রের বিরুদ্ধে গান, তোমাদের আমি বলছিলাম কবির নাম জয় গোস্বামী। তো আমরা মূল কবিতার পাঠে, মূল কাব্য বিষয়ে, কবিতার ভাববস্তুতে যাবার আগে আমরা কবি সম্পর্কে একটু আলোচনা করে নেব। দু চার কথা কবি সম্পর্কে একটু জেনে নিতে হবে। এই কবি জয় গোস্বামী একেবারেই আধুনিক কালের, তিনি জীবিত আছেন। মা হ্যাঁ, 1954 সালে 10ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। এবং তোমরা জানলে খুশি হবে যে এই কবি পরবর্তীকালে বাল্যকালেই 5-6 বছর বয়স থেকেই তিনি চলে আসেন রানাঘাটে। তো রানাঘাটেই তার বাল্য এবং শৈশব কৈশোর কাটে। দুর্ভাগ্যের বিষয়, মাত্র 5 বছর বয়সে তার পিতা মধুসূদন গোস্বামী মারা যান, অর্থাৎ তার পিতৃবিয়োগ হয়। কবির মা সবিতা গোস্বামী, তিনি একজন শিক্ষিকা ছিলেন এবং তোমাদেরই পাশে রানাঘাটের লালগোপাল যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষিকা ছিলেন। এবং আর একটু খবর জানলে যে কবি কিন্তু অল্প বয়সেই মাকেও হারান। 15-16 বছর বয়সেই তিনি মাকেও হারান। কিন্তু তার লেখালেখির অভ্যেসটা থেকেই যায় একেবারেই কৈশোর বয়স থেকে। তার শিক্ষা নিয়ে বলি, এই জয় গোস্বামী তিনি কিন্তু খুব বেশি দূর বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করেননি। তিনি মাত্র একাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে তিনি পঠন পাঠন করেছেন। কিন্তু কবি হিসেবে বর্তমান আমাদের এই বাংলা ভাষার কবি হিসেবে, মানে যদি আমরা অতি আধুনিক কালের কবিদের কথা বলি, রবীন্দ্র পরবর্তীকালে বা জীবনানন্দ পরবর্তীকালে, সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায়, এদের পরের যে কাব্য সাহিত্যের আধুনিক একেবারেই সময়ের, তিনি কিন্তু খুবই একজন প্রতিশ্রুতিমান এবং বিদগ্ধ কবি, স্বনামধন্য কবি। তো আর একটা জিনিস তোমরা দেখো, জয় গোস্বামী তিনি বেঁচে আছেন এখনও, অবশ্যই খুব বেশি তার বয়স না, তোমরা হিসেব করে দেখলেই বুঝতে পারবে। কোনো একটি অনুষ্ঠানে, কখনো কাব্য সাহিত্যের বা বইমেলায় তোমরা তাকে দেখতেও পারো, ভালো লাগবে। আমরা এখন একটি জীবিত কবি, সাধারণত আমরা যারা মৃত্যু হয়েছে যাদের, তাদের লেখাই বেশি পাঠ্য। তো জীবিত একজন কবির লেখা তোমরা পড়ছো, সেটা একটা বেশ, আমার তো কৈশোরে বা বাল্যে এরকমটি হলে একটা শিহরণ জাগতো। তো এই অনুভবটা তোমাদের মধ্যে প্রত্যাশিত। আর অন্য অন্য বিষয়ের সঙ্গে কাব্যের পার্থক্য হচ্ছে, কাব্যের মধ্যে একটা আবেগ থাকে, একটা অনুভূতি থাকে। তো নিজেদেরকে সেই আবেগে, সেই অনুভূতিতে, সেই উপলব্ধিতে জারিত করে নিতে হবে, তাহলেই কাব্য বা কবিতা পাঠের সার্থকতা। অবশ্যই পরীক্ষার জন্যে কিছু প্রশ্ন উত্তর তৈরি করতে হবে, কিন্তু তার আগে কবিতাটিকে ভালো করে বুঝে নিতে হবে। তোমরা দেখো, এই জয় গোস্বামীও বিদ্যালয়ে, আমাদের এই বাংলাতে আর একজন মহাকবি, একেবারে বিশ্রুত কবি, মহান, তিনিও কিন্তু বিদ্যালয়ের শিক্ষা খুব বেশি গ্রহণ করতে পারেননি বা করেননি। কিন্তু তাদের পঠন পাঠন, তাদের বিদ্যাচর্চা, সেটি বিপুল। এটা ভাবতে হবে যে বিদ্যালয়ের কতগুলো পাঠ্যসূচির বিষয়ে তিনি পড়াশুনো করেননি বলেন তিনি অন্যান্য বিষয়ে পড়াশুনো করেননি না, বেশি বেশি করে পড়াশুনো করেছেন। পাঠ্যসূচিতে কতগুলো নির্দিষ্ট লেখা, নির্দিষ্ট সিলেবাস ঠিক করে দেওয়া হয় ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্কের ক্ষেত্রে। কিন্তু যে বিদ্যাচর্চার যে জগৎ, সেটি বিপুল এবং তোমার জন্যে একটা সামনে উদাত্ত জায়গা খোলা আছে। তো সেই জন্যে দেখো, বিদ্যালয় শিক্ষাটাই দরকার, কিন্তু তার পূর্বে যেটা দরকার, যে বড় মানুষ হতে গেলে, সমাজে সুপ্রতিষ্ঠিত সৃষ্টিশীল মানুষ হতে গেলে, তোমাকে আলাদা করে অনেক বিষয় পড়াশুনো করতে হবে। তো তার বড় উদাহরণ এই দুই কবি, রবীন্দ্রনাথ এবং জয় গোস্বামীও বেশি দূর লেখাপড়া, তথাকথিত অর্থে লেখাপড়া, মানে বিদ্যালয়ের লেখাপড়া তারা করেননি।
ঠিক আছে, তো তার কবিতা কাব্য সম্পর্কে দু একটি কথা বলি। এই কবি প্রথম একটি কবিতা লেখেন, সেটা বাড়ির ওই সিলিং পাখা, সিলিং ফ্যানকে কেন্দ্র করে। তো সেই কবিতার নাম হচ্ছে সিলিং ফ্যান। 13-14 বছর বয়সেই এই কবিতাটি এলাকার ছোট পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো পরবর্তীকালে তিনি বহু কাব্যগ্রন্থ লিখেছেন, তার কয়েকটি উপন্যাসও আছে, এবং তিনি দেশ পত্রিকায়, তোমরা শুনে থাকবে যে দেশ পত্রিকা আনন্দবাজার গোষ্ঠীর একটি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকা, সেখানে নিয়মিত লেখক হিসেবে যোগদান করেন এবং দেশের একজন সম্পাদক হিসেবেও তিনি কাজ শুরু করেন। তো তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমায়েছ ঝাউ পাতা, পাতার পোশাক, যারা বৃষ্টিতে ভিজেছিল, এরকম কিছু কাব্যগ্রন্থ রয়েছে। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে, আলেয়া হ্রদ, আত্মীয় স্বজন, ফুলগাছে কি ধুলো, জগৎ বাড়ি, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তো কবি জীবনে কিন্তু অনেকগুলি পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1990 খ্রিস্টাব্দে ঘুমিয়েছ ঝাউ পাতা এই কাব্যগ্রন্থ লেখার জন্যে তাকে আনন্দ পুরস্কারে পুরস্কৃত করা হয়। তিনি বাংলা একাডেমি পুরস্কার পান বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা। বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা এই কাব্যগ্রন্থের জন্যে 1997 খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও বিশেষ করে বলি, ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কার তিনি সম্মানিত হয়েছেন, সেটি 2000 খ্রিস্টাব্দে পাগলি তোমার জন্যে, পাগলি তোমার সঙ্গে, পাগলি তোমার সঙ্গে এই কাব্যগ্রন্থের জন্যে তিনি একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন এবং বিভিন্ন সম্মান তিনি সেখান থেকে পেয়েছেন। দেখো এটি কীরকম একটি গভীরতর শিক্ষা এবং বিপুল জ্ঞানের অধিকারী হতে পারলে এটা সম্ভব, যে মানুষটা 11 পর্যন্ত স্কুলে গিয়েছেন, পরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রিগুলি আছে, তোমরা MA MSc শুনেছো, PhD শুনেছো, তো এই তারও থেকে বড় ডিগ্রি বিজ্ঞানে দেওয়া হয় DSc, আর সেখানে সাহিত্যে দেওয়া হয় ডিলিট। এই সর্বোচ্চ ডিগ্রি তিনি পেয়েছেন। আর তোমাদের যে কবিতাটি রয়েছে পাঠ্য, অস্ত্রের বিরুদ্ধে গান, এটি কবির পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি, এই কাব্যগ্রন্থটি লিখেও তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কারেও সম্মানিত হয়েছেন। ঠিক আছে, তো কবি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে এটুকু জেনে নিলাম। এবারে আমরা কবিতা পাঠে চলে যাব। কবিতাটি আমি একবার পাঠ করব, তোমরা ভালো করে মন দিয়ে পাঠটি শুনবে, তারপরে আমরা লাইন ধরে ধরে কবিতা আলোচনা করব। বেশ, অস্ত্রের বিরুদ্ধে গান, আমি কবিতাটি পাঠ করছি, একটুখানি শোনো, 2-1-1.5 মিনিট লাগবে। অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত চিল শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে।
আমরা এবার কবিতার মূল আলোচনায় চলে যাব। তোমরা আলোচনাটা শুনবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে পারছো। এবং এই কবিতাটি তোমাদের কবিতা পড়ার যে মূল উদ্দেশ্য, প্রকৃত মানুষ হয়ে ওঠা, মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠা, একটু হিংসা বিদ্বেষকে বাদ দিয়ে মানুষের প্রতি ভালোবাসার কথা তোমাদের চেতনায় সেখানে গেঁথে যাবে। কবি বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। তো একটু ভূমিকা করি। আমাদের এই পৃথিবীতে বিভিন্ন সাম্রাজ্য লোভী এবং ক্ষমতাশালী কিছু দেশ রয়েছে যারা বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সব অস্ত্র সেখানে প্রয়োগ করেছে মানবের উপরে, মানব সভ্যতার উপরে। তো কবি বলছেন যে আমরা যারা সাধারণ মানুষ, তাদের হয়ে আমার আরতি অস্ত্র ফেলে দাও, অস্ত্র পায়ের কাছে রাখো। আমরা যদি হাজার মানুষ আমরা এগিয়ে আসি এই অস্ত্রের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করি, কবি বলছেন তাহলেই দেখা যাবে একদিন আমরা সঠিক জায়গায়, অর্থাৎ অস্ত্রকে ত্যাগ করে গানকে, মানবতাকে অবলম্বন করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারব। কবি যেন একক, অর্থাৎ একা, কিন্তু একা নন। তিনি যেন অসংখ্য মানুষের, হাজার মানুষের প্রতিনিধি হয়ে এগিয়ে আসছেন যুদ্ধবাজ, ভয়ঙ্কর, মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে। তিনি বলছেন, আমি উঠে দাঁড়াই। আমি উঠে দাঁড়াই মানে আমি একা না, আমি যেন হাজারো লক্ষ মানুষের প্রতিনিধি। অর্থাৎ যুদ্ধ কিন্তু বেশি মানুষ চায় না, দাঙ্গা সংঘাত কিন্তু বেশি মানুষ চায় না, বেশি মানুষ কিন্তু, অধিক মানুষ কিন্তু শান্তি চায়। তাই আমি উঠে দাঁড়াই, আমি হাত নাড়াই, আমি বুলেট তাড়াই। কারণ বন্দুকের বুলেটের মধ্যে রয়েছে মৃত্যু। একটি বুলেট মানে একটি মৃত্যু। মৃত্যু কখনো ধ্বংস কখনো কাম্য হতে পারে না সভ্যতাগামী, মানবতাবাদী মানুষদের। তারা সবসময় শান্তি চান। তো কবি বলছেন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। তো আমি সেই যুদ্ধবাজদের বিরুদ্ধে হাত নাড়াই, আমি গানের বর্ম। বর্ম কি, যে তোমরা দেখেছো যুদ্ধের সময় বুলেট প্রুফ বর্ম পরে যাতে বুলেট না লাগে। এখানে সেই বুলেট প্রুফ অর্থাৎ বর্মের, তোমরা প্রাচীন সব যোদ্ধাদের দেখেছো অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করছে, বুকে একটা করে বর্ম পরা আছে যাতে অস্ত্রের আঘাত লাগবে না। এখানে এই বুলেটের বর্ম বুলেট প্রুফ নয়, গানকে অবলম্বন করা হয়েছে। একটা দুটো গান হোক না, এই গান খুব ভালো করে মন দিয়ে শোনো। গান কিন্তু প্রাচীন কাল থেকে, প্রাচীন ভারতবর্ষের সেই ঋষিরা, সে বাল্মীকি থেকে একেবারে ব্যাসদেব, তারা কিন্তু আসলে বিভিন্ন শ্লোকে, রামায়ণ, মহাভারত, গীতাতে সেখানে শ্লোকগুলো সঙ্গীতের মতো করে গাওয়া হতো এবং সেই গান মানুষের একেবারে চিন্তন, চেতনায়, বোধে সেখানে গেঁথে যেত। যুদ্ধকে, হিংসাকে তা পিছনে ফেলে রাখত। অর্থাৎ গানকে, যে মানুষ গান গাইতে পারে, যে মানুষ গান লিখতে পারে, যে মানুষ গান মন দিয়ে শোনে, দেখবে কোনো গান সব মানুষের কথা, মানুষ সব মানুষকে গুরুত্ব দেবার কথা, ভালোবাসার কথা আছে। সত্যিকারের যদি গান হয়, সে গান শ্রী চৈতন্যদেব যে গান এখানে বিলিয়েছেন, বা ওই সময় চণ্ডীদাস, কবি চণ্ডীদাস যে গান লিখেছেন। পরবর্তীকালে তোমরা আরও উঁচু ক্লাসে পড়বে মঙ্গল কাব্যের কবিরা। কবিতা আসলে কি? কবিতা আসলে একটা গান। ভালো কবিতায় সুর দিলে সেটা গান হয়। এই যে রবীন্দ্রসঙ্গীত তোমরা শুনেছো, তোমরা লালন সঙ্গীত যদি শোনো, হ্যাঁ, লোকসঙ্গীতের কিছু ঘরানা যদি তোমরা দেখো, সেখানে গান মানুষের কথা বলে। চণ্ডীদাস লিখছে 500 বছর আগে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। অর্থাৎ মানুষের প্রতি হিংসা করা যাবে না কোনো মানুষের প্রতি হিংসা করা। তাহলে আমি সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, তা সেই হতে পারবো না। তো অস্ত্রকে
পিছনে ফেলতে, অস্ত্রকে আটকাতে আমরা যদি গানকে হাতিয়ার করি তাহলে অস্ত্র পিছু হটবে। একটা দুটো গান, একটা দুটো ভালো গান, মানবতাবাদী অনেক ভালো গান তোমরা শুনে থাকবে দেশ বিদেশে, হতে পারে বাংলা ভাষায়, হতে পারে ইংরেজি ভাষায়, হতে পারে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, যে গানের মধ্যে মানুষের কথা, মানুষ বেঁচে থাকার কথা রয়েছে। তো কবি বলছে খড়কুটোর মতো আমি সেই গানকে আঁকড়ে ধরব, আর রক্ত যদি তো ঝরাও যে চিল শকুনরা, মাথায় কত চিল শকুন, শকুন বাচিল আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। তো খড়কুটোর মতো আমরা সুন্দর। তোমরা ভেবে দেখো, তোমরা যে গান শুনেছো, ভালো গান যদি শুনে থাকো, সেই গান দেখো তুমি যে মানুষের বিরুদ্ধে কথা বলছে, মানুষের বেঁচে থাকার বিরুদ্ধে কথা বলছে, যুদ্ধবাজ একেবারে বোমারু বিমানের পক্ষে কথা বলছে না, গান হতে পারে না। গান কখনো অস্ত্রের পক্ষে কথা বলে না। আর মাথায়, অর্থাৎ আধুনিক কালের যুদ্ধটা সে বোমারু বিমান দিয়ে, তোমরা জানো হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল। পরবর্তীকালে আরও বিভিন্ন যুদ্ধে, মধ্য এশিয়ায় যে ইরাকের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল আমেরিকার, সেখানেও আকাশ থেকে তারা সেই চিল শকুনের মতো বোমা ফেলছিল। তাই শকুন বা চিল এটি আসলে সাম্রাজ্য লোভী মানবতা ধ্বংসকারী শক্তিকে চিল শকুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখবে অসংখ্য পাখি আছে, তাদের কারো কারো স্বর কর্কশ, কাক, শালিক কর্কশ, আরও পাখি খুব একটা, হাঁসের ডাকও খুব একটা সেখানে সুমিষ্ট নয়, কিন্তু একটা কোকিলি একা সমস্ত পক্ষী জাতির প্রতিনিধিত্ব করে সে তার সুরেলা কণ্ঠে জগৎকে মোহিত করে রেখেছে। তাই কবি বলছেন একটা দুটো আমার গান, আর আমার শুধু একটা কোকিল, আমার মনের মধ্যে একটাই কোকিলের স্বর। তোমার মনের মধ্যে যদি কোকিলের স্বর থাকে, আমার অসংখ্য হাজারো কর্কশ্বরের পাখির কণ্ঠ থেকে একটি কোকিল কণ্ঠী মানুষ যদি থাকে, তো তারই মর্যাদা, তারই সম্মান। আর একটি মানুষ যদি গান গাইতে পারে, একটি মানুষ যদি গান লিখতে পারে, ভাবো ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর গোড়ায় নজরুল আর রবীন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রলাল রায় ছাড়া আর কি মানুষ জন্মাননি? আরও অসংখ্য কত কত লোক, শিক্ষিত লোক জন্মেছে, কিন্তু এই তিনজনের গান, বিশেষত রবীন্দ্রনাথ যে গান লিখেছেন, সেই একক কোকিলের গানেই সারা জগৎ মুগ্ধ, অভিভূত। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। যদি তুমি একবার অস্ত্র ফেলো, অস্ত্র মানে হিংসার প্রতীক, তুমি যদি একবার হিংসাকে ত্যাগ করো, তুমি যদি একবার তোমার সেই যোদ্ধার বর্ম খুলে একেবারে নিরাবরণ হয়ে, যখন একটি মনুষ্য শিশু জন্মায় তার গায়ে কোনো পোশাক থাকে না, একটি শিশু সে নগ্ন দেহে দৌড়তে পারে, উলঙ্গ হয়ে দৌড়তে পারে, আমাদের গায়ে লাগে, আমাদের ভালো লাগে, সুন্দর লাগে শিশুর। তো গান যেন সে একটি তেমনি ঋষি বালক, একটি যেন ঋষি কুমার, সে তার গায়ে কোনো বর্ম নেই, কোনো পোশাক নেই, কিন্তু সে সুন্দর, সে মধুর, তার মাথায় গোজা রয়েছে ময়ূর পালক, তাতেও এক ধরনের সৌন্দর্য প্রকাশিত হয়। তাই তোমরা দেখবে যে আমাদের বেশ ভালো লাগা তৈরি করে, অর্থাৎ এই ঋষির বালকের মতো, ঋষি কুমারের মতো গান। সে গানের মধ্যে, গান যারা গাইতে পারে, গান যারা লিখতে পারে, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। গান লিখেছেন চণ্ডীদাস, গান লিখেছেন বিদ্যাপতি, গান লিখেছেন রবীন্দ্রনাথ, গান লিখেছেন দ্বিজেন্দ্রলাল, গান লিখেছেন গোবিন্দ দাস, গান লিখেছেন অতুল প্রসাদ, তাদের হৃদয় অনেক বৃহৎ। তো কবি বলছেন একবার যদি তুমি, এই তুমি মানে সব মানুষকে বোঝানো হচ্ছে, তোমাদের মতো অসংখ্য কিশোর যুবক ছাত্রদের, তাদের বলা হচ্ছে তোমরা যদি একবার মনের বিদ্বেষ, এই অস্ত্র অর্থাৎ মন থেকে যদি ঝেড়ে ফেলো হিংসা, তাহলে দেখবে যে তুমি একটি অপূর্ব সুন্দর মূর্তিতে সবার সামনে প্রতিভাত হতে পারছ। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ ও গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তো যদি গানকে তুমি তোমার
জীবনের গ্রহণীয় বস্তু বিষয় ভাবো, তাহলে তুমি যদি একবার অস্ত্র ফেলে দিতে পারো, এই গান তোমাকে দেশে দেশে ঘোরাবে, নদীতে, প্রকৃতির মধ্যে, মানুষের মনের মধ্যে তোমাকে একটি সুন্দর ভাবনায় ভাবিত করে তুলবে। যদি অস্ত্র ফেলে দিতে পারো, যদি হিংসাকে ত্যাগ করতে পারো, যদি বিদ্বেষকে ত্যাগ করতে পারো, যদি মানুষকে ভালোবাসতে পারো, তবেই তুমি গানকে সেখানে অস্ত্র করতে পারবে, গানকে বর্ম করতে পারবে। আর গানের পায়েই যদি অস্ত্রকে আমরা ফেলে দিতে পারি, তাহলেই আমাদের মানুষ হিসেবে জন্মানো, বেঁচে থাকা এবং বেড়ে ওঠা সার্থক হবে। তো জগতে যত যত ভালো কাজ, ভালো ভাবনা এসেছে, সব ভাবনাগুলিকেই গানের আকারে কবিরা প্রকাশ করেছেন। এই কবিতাটিও যেন একটি গান, একটি গানের মতো। এতে যদি ভালো করে সুর দেওয়া যায়, তাহলে একটি সুন্দর গান হতে পারে। তাই কবি বলছেন, যুদ্ধ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, এসো আমরা সমবেত কণ্ঠে এই হিংসার বিরুদ্ধে গেয়ে উঠি মানবতার গান। এই কবিতায় এই হচ্ছে মূল ভাবনা।